বেশ কিছুটা তদন্ত অনেকটা পথ এগিয়েছে। এইটাতে কিন্তু আমি বলবো কি যে পশ্চিমবঙ্গ সরকার একেবারে জিরো মার্ক মাইনাস 1000 জায়গায় পৌঁছে গেছে। এভিডেন্স নষ্ট করেছে এবং আরও এভিডেন্স ঠিকমতো তারা ইচ্ছা করে ফেলে দিয়েছে। তাহলে কিন্তু সেও আসামি হয়ে যাবে সম্পূর্ণ হবে যারা এই কাজটা করেছে এবং তাদের শাস্তি একই রকম হবে। তো বড় তার সাহস যে একটা দিন আগে এই ঘটনা ঘটেছে, তার পরের দিনে এই কাজ সে করেছে, তারপর 2-3 দিন পরে ভাঙচুর হয়েছে। অতএব তা সে যে লাগামহীন, সে যে অনেক কিছু করেছে এবং এটাই সরকারের হাত তার মাথার উপরে আছে, সেই জন্য এইগুলো সব করতে পেরেছে। এগুলো সব বেরোবে। যেভাবে ডেড বডি পাওয়া গিয়েছে, যে কোনো মানুষের মানে সাধারণ মানুষও বলবে এটা সাজানো হয়েছে। প্রথমে বলেছিলাম যে সিন অফ ক্রাইম, তারপর হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। এই ইনকোয়েস্ট রিপোর্ট নিয়ে বেশি কিন্তু কথাবার্তা হচ্ছে না। কিভাবে সে মরেছে? ডেথ ওয়াজ ডিউ টু ইফেক্টস অফ ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন। আমি কালকে না পরশুদিন যেন একজনের চ্যানেলে আমি বলেছি, এই ম্যানুয়াল স্ট্রাঙ্গুলেশন মানে কি? এটা কোনো কাপড় দিয়ে বা কোনো লোহার জিনিস দিয়ে তা করে নাই, ম্যানুয়াল হাত দিয়ে। তো হাত দিয়ে যদি স্ট্রাঙ্গুলেশন করতে হয় মানে গলা টিপতে হয়, তাহলে এই দুই আঙুলের দরকার, দুই হাতের দরকার, তাই তো? তা নাহলে তো করা যাবে না। একজন লোককে এইভাবে চেপে তো সে তো মরবে না। তাহলে সেটা করেছে। আর তার সঙ্গে বলছে অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং। স্মদারিং মানে হচ্ছে নাক এবং মুখ বন্ধ করে দেওয়া। সেখানে করতে গেলেও আর একটা লোকের দরকার। আপনাদের চ্যানেলেও বলছি যে এই মৃত্যুটা কমপক্ষে 4 জন লোক একে মেরেছে এবং খুব কষ্ট দিয়েছে। সেই কীরকম কষ্ট দিয়েছে? ওইখানকার লোকেরাই করেছে এবং তাকে চক্রান্ত করে প্ল্যান করে মারা হয়েছে। যে আপনি কি মনে করেন আপনি যে কোনো সময় মরবেন? আলাম যে মরা না, মরার পরেও যে আমার যখন পোড়ানো হবে দেখবা যাওয়া যে ঠিকমতো মরেছে কিনা, তখনও টেস্ট হবে। তার মানে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লেগে থাকেন তাহলে বিপদ আপনার যে কোনো সময় হতে পারে। কেন তাকে মারা হলো? নিশ্চয়ই ও প্রতিবাদ করেছে, তার জন্য ওকে খুন করা হয়েছে। যে সিবিআই আগের দিনে 23 তারিখে মানে আগের যে লাস্ট যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ের সময় তারা তাদের রিপোর্ট দিয়েছিলেন এবং তখন কি হলো? তখন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে 23 তারিখে শুরু করে আরও 2 জন যারা আছে তারা ভালো করে ওটা পড়লেন, একদম নীরবে পড়লেন। সেখানে কিন্তু তারা বলেনি যে তারা এই করেছে, কিচ্ছু কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। আর সিবিআইয়ের কোনো অধিকার নাই ওটা বলার। শুধু খালি একবার বলেছিল তুষার মেহতা যে সিন অফ ক্রাইমটা ডিস্টার্ব করেছে। এছাড়া কিন্তু কোনো কথা সিবিআইয়ের তরফ থেকে বলা নেই বা ওই সিবিআইয়ের উপরে কোনো মন্তব্য করেননি সুপ্রিম কোর্ট। ঠিক আছে? তাহলে এবারও যখন তারা ওই কাগজটা দেবে, সুপ্রিম কোর্ট যদি কোনো মন্তব্য না করে তাহলে একটু কি হবে? একটু হতাশা হবে যে কি হলো, আমরা তো কিছু জানতে পারলাম না। তো এই ব্যাপারটা একটু ভালো করে বোঝা দরকার। এখন যেভাবে ইনভেস্টিগেশনটা করছে তারা খুব বিস্তৃত অনেকটা বড় অ্যাম্বিট নিয়ে অনেক লোককে নিয়ে তাদের সঙ্গে কথা বলা, তাদের রেকর্ড করা, তা করা, সেগুলো তো আমরা জানি না কোথায় তারা করছে। ফলে হচ্ছে কি যে সিবিআই কিন্তু আইনত সিবিআইকে কেউ বলতে পারে না, ওইটা তার ইমিউনিটি আছে যে তুমি কি করেছো জানাও, এটা পারে না। অতএব এইটাও মানুষকে বোঝা দরকার আছে। কিন্তু না, তার মানে এই নয় কি যে সে কোনো ওপেননেসে যাবে না। সেখানে কি আছে? সিবিআইয়ের অপশান কি আছে? সিবিআইয়ের একজন জয়েন্ট ডাইরেক্টর আছে। ম্যানুয়াল অনুযায়ী আমিও প্রথম ওখানে দ্বিতীয় দফা যখন গিয়েছিলাম প্রথম জয়েন্ট ডাইরেক্টর ছিলাম, তারপরে আস্তে আস্তে যে অ্যাডিশনাল ডাইরেক্টর হয়ে রিটায়ার করেছি। তো জয়েন্ট ডাইরেক্টর সিবিআইয়ের ম্যানুয়াল অনুযায়ী হচ্ছে কি জয়েন্ট ডাইরেক্টর হচ্ছে ইনচার্জ অফ দ্য কেস।
সে কিন্তু প্রেস কনফারেন্স করতে পারে। এবং আমারই কেসে সুপ্রিম কোর্টে মানে হাইকোর্টে একটা কেস হয়েছিল যে কি হয়েছে সেটা বলা যেতে পারে, যেটুকুন বলা উচিত, কিন্তু কি করবে সেটা বলতে পারবে না, কি করেছে। এইখানে প্রশ্ন উঠছে কি যে সিবিআই কতটুকুন ওপেন হতে পারে, তার সীমাবদ্ধতা আছে, না তা নাহলে ইনভেস্টিগেশন নষ্ট হয়ে যাবে। কারণ সে জেনে যায় যে সিবিআই এই করছে, তাহলে যারা অপরাধী বা সাসপেক্ট তারা সেইভাবে মানে তৈরি হবে। অতএব আমাদের এইটা কিন্তু মনে করা উচিত নয় যারা আন্দোলন করছেন যে ওইখানে তারা সিবিআই তো নিজে বলবেন না, যদি কিছু বলেন এখানে কিন্তু মনিটর করছেন কি চিফ জাস্টিস, তার বেঞ্চ, এইটা কিন্তু তারা বলবেন। অতএব সিবিআইয়ের পরে দায়িত্ব মানে আমরা বর্তানো, আমরা যদি বলি যে সিবিআই কিছু, তবে নিশ্চয়ই অনেকটাই এগিয়ে, মানে বেশ কিছুটা তদন্ত অনেকটা পথ এগিয়েছে, কিন্তু কতটুকুন সেটা সাধারণ মানুষকে জানানো দরকার, কতটুকুন দরকার না, সেটা যেহেতু ওনারা মনিটর করছেন ওনারাই বলতে পারবেন। সুপ্রিম কোর্টে যে মামলাটা 5 তারিখ হওয়ার কথা ছিল সেটা পিছিয়ে 9 তারিখ হওয়াতে সাধারণ মানুষ বেশ একটু মানে হতাশ হয়েছেন, এবং তাতে যে সমস্ত আন্দোলনকারী ডাক্তাররা ছিলেন তারা হুঙ্কার দিয়েছেন যে সুপ্রিম কোর্টে মামলা যত পিছবে মিছিল তত এগোবে এবং মিছিলের ঝাঁঝও তত বাড়বে। এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে বারবার যে রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ মামলাই সুপ্রিম কোর্টে রয়েছে, কিন্তু সেই সবকটা মামলাই পিছিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ মামলা। না, এইখানে একটু আমরা বুঝবার চেষ্টা করি। আমি তো বলি যে ওই নিয়োগ দুর্নীতিতে কিন্তু ইনভেস্টিগেশনটা প্রায় মানে ইনভেস্টিগেশনটা যতদূর প্রায় অনেক মানে 99% সিবিআই করে ফেলেছে, অনেক আগেই করে ফেলেছে। তারপরে সেইখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে এই কারণে যে সুপ্রিম কোর্ট এরা এই আমাদের রাজ্য গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে, প্রথম স্টে দিয়েছিল। অতএব এটা কিন্তু সিবিআইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, এবং সিবিআইয়ের ইনভেস্টিগেশনটাও নিয়ে কোনো কথা না। কিছু পয়েন্ট তারা বলছিল যে তোমরা এই কাগজ দাও নাই, এই কাগজ দাও নাই, সেই কাগজ দেওয়া, তো সে দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ যে ওই কেসটা শুনানি হচ্ছে না তার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টকেই নিতে হবে, তার সঙ্গে সিবিআইয়ের কোনো রকমের প্রশ্ন ওঠে না। আর একটা আমি বিশেষ করে আমার ছেলেমেয়েদের যারা ইয়াং ছেলেমেয়েরা যারা এই আন্দোলন করছেন, তোমাদের কাছে আমার একটা সবিনয় নিবেদন যে এই তদন্ত কিন্তু বসে নেই। ওই সুপ্রিম কোর্ট ওখানে কি বলল কি না বলল তার জন্য আমি তদন্ত করতে আমাকে দেওয়া হয়েছে, আইনত আমি তদন্ত করছি, তদন্ত কিন্তু সুপ্রিম কোর্ট করবেন না। আমি সিবিআইয়ের ইনভেস্টিগেটর হিসেবে আমার সম্পূর্ণ অধিকার আছে তদন্ত করার, সেই তদন্তটা কিন্তু সুপ্রিম কোর্ট বলতে পারে না যে তুমি কি করছো না করছো। আমাকে বলতে পারে কি করছো না করছো বলতে পারে, কিন্তু করো না, তদন্ত হবে না, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তদন্ত হবে এবং ভালো করেই হবে। স্যার যেভাবে আরজি করে তদন্ত চলছে তাতে আপনার কি মনে হয় মানে শেষ পর্যন্ত ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং কি কি উঠে আসতে পারে বা কার কার নাম এর সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে আপনার মনে হয়? দেখুন, আমি বলি কি, একটু যদি ভালো করে আমরা দেখুন, আর একটা কথা বলি, মানুষের মন কিন্তু খুব ভুলো। আমরা আজকে যে কাগজটা বেরোবে এক সপ্তাহ পরে সেই কাগজে কি বেরিয়েছিল আমরা সব ভুলে যাই, এই তো তাই। কিন্তু আমরা যারা একটু ছোটোখাটো ইনভেস্টিগেশন করেছি বা আমাদের অভ্যেস মানে রিসার্চ করা, আমরা কিন্তু লিখে রাখি বা কেটে রাখি। তো প্রথম দিন আমরা কী বলেছিলাম, আমাদের প্রশ্নবান দেখুন, যে প্রধান বিচারপতি বলেন একটা বিষয় খুবই চিন্তার, সকাল 10টা 10 মিনিটে মৃত্যুর খবর গিয়েছে, কিন্তু অপরাধের ঘটনাস্থল ঘিরে ফেলা, তথ্য প্রমাণ সংগ্রহ করা কাজ হয়েছে রাত 11:30টার সময়। এতক্ষণ ধরে কি চলছিল
তার মানেটা কি? যে এইখানে অনেক অনেক কিছু কাজ করা হয়েছিল যেটা ওই ওই তদন্তের মানে ঠিকমতো হয় নাই, তাই বলা হচ্ছে। আর একটা কী বলা হচ্ছে কি, যে কি বলা হচ্ছে, হাসপাতালের অধ্যক্ষের উচিত ছিল সোজা কলেজে এসে এফআইআর দায়ের করা। তাহলে তাকে কিন্তু যা বলেছে, মানে তখনই ওকে পিঠমোড়া দিয়ে বাঁধতে হয়, কিন্তু তা তো সিবিআই করে নাই। তিনি কার সঙ্গে যোগাযোগে ছিলেন, তার মানেটা কি? তার উপরওয়ালার সঙ্গে সে যোগাযোগে থাকবে, বা তার যারা এই কাজটা যে হয়েছে। অধ্যক্ষ ইস্তফা দেওয়ার পরে তাকে অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হলো, কোশ্চেন। এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্নটা তো কে উত্তর দেবে? সরকারকে দিতে হবে, মুখ্যমন্ত্রীকে দিতে হবে, তিনি হচ্ছেন ওখানে তাকে পোস্টিং করেছে। দেয়ারফর আমি মনে করি কি, যে একেবারে নিচের থেকে আরম্ভ করে নিজে বলবো কি, এই যে যে সন্দীপ, একে দেখুন এতবার তাকে ইন্টারোগেশন করা হয়েছে, এখনও তাকে অ্যারেস্ট করে নাই। কবে কাল করবে কি পরশু করবে সে তো সিবিআই জানে, কিন্তু যাকে 15 বার ইন্টারোগেশন করা হচ্ছে মানে কি, তার উপরে একদম লাইট পড়েছে সিবিআই, তা নাহলে তাকে ডাকে না। অতএব এই কেস যেখানে যাওয়ার দরকার সেখানে চলে যাবে। এবং এই কেসটা যেভাবে করতে হবে, দেখুন আরেকটা কথা বলি, এই প্রসঙ্গে বলি, এটা দেখবে সুপ্রিম কোর্ট দেখবেন। একবার ইংল্যান্ডে ওদের যে পার্লামেন্ট, তারা বলল কি, যে আমাদের মনে হচ্ছে যে ওদের কিন্তু কোনো কনস্টিটিউশন, লিখিত কনস্টিটিউশন নেই, আপনারা সবাই জানেন, একটু লেখাপড়া যারা করেছেন তারা সবাই জানেন যে মানে ব্রিটেনে কোনো লিখিত কনস্টিটিউশন, সবই মুখের ব্যাপার আর পরম্পরার। তো বলছে যে আমরা কিভাবে একটা পাবলিক সার্ভিস কিভাবে মানুষ করবে তার একটা এই নিয়ে আর একবার ভেবে দেখা দরকার। তখন থেকে স্যার নোলান বলে একজন ওই মানে হাইকোর্টের সর্ব উপরে ছিলেন, তাকে দিয়ে একটা কমিটি করা হয়। সেই কমিটি করে উনি একটা করে 7টা পয়েন্ট উনি বার করেন। তার প্রথম পয়েন্টটাই বলে সেলফলেসনেস, তোমার আমিত্বহীনতা ছাড়তে হবে। আমি করেছি এটা বাদ দিতে হবে, নাই। আর একটা বলছে ইন্টিগ্রিটি, আনুগত্য থাকা দরকার আছে, দেশের প্রতি কনস্টিটিউশনের প্রতি আনুগত্য থাকতে হবে। আর একটা হচ্ছে নিরপেক্ষতা থাকতে হবে এবং দায়বদ্ধতা থাকতে হবে। এইটাতে কিন্তু আমি বলবো কি, যে পশ্চিমবঙ্গ সরকার একেবারে 0 মার্ক, -1000 জায়গায় পৌঁছে গেছে। তাদের কিছুতেই তারা দায়বদ্ধতা নিচ্ছে না। এখানে তো বলা উচিত ছিল সরকারের, মুখ্যমন্ত্রী বলছে যে এর জন্য আমরা দায়ী, যাতে আর এরকম না হয় তাই আমরা সেটা তারা করেন নাই। আর এই যে বলছি যে সবটাই একদম লুকিয়ে রাখতে পারা যাবে না, সিবিআই কিছুটা তো তারা গোপন রাখতে পারে, কিন্তু সবটা রাখতে পারবেন না। কেন এখানেও বলা হচ্ছে কি, যে তুমি একটা কাজ করবা খালি গোপনে গোপনে, মানুষ কিছু জানবে না, তা হতে পারে না। আর একটা হচ্ছে তোমার দায়বদ্ধতা দরকার আছে। দায়বদ্ধতা কাদের কাছে? মানুষের কাছে। পাবলিক সার্ভেন্ট মানে সে তিনি মন্ত্রী হন বা একজন মানে অফিসার হন, যা কিছু, তিনি কিন্তু অ্যাকাউন্টেবল টু দ্য পাবলিক। সে মানুষের কাছে তার দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাটা এখানে কিন্তু একেবারে 0। সততা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি যদি সিন অফ ক্রাইমই নষ্ট করে যাই তাহলে আমি কী তো অসৎ, তাহলে আমি অসিত। এবং তার জন্য একজন এই পার্টিরই একজন সাংসদ, সেও তো বলে ফেলেছিল যে এই যে সিপি যে আছে তাকে কাস্টোডিয়ালি ইন্টারোগেশন করো, মানে তাকে অ্যারেস্ট করো, তারপর ইন্টারোগেশন করো। আর একটা কথা আছে, যিনি নেতা তিনি খালি চুপ করে বসে থাকলে হবে না। হ্যাঁ, আমার লোকেরা করছে, আমি জানি না কিছু, এটা বললে হবে না, তোমাকে করে দেখাতে হবে।
লিডারশিপ বলছে যে লিডারশিপ ডেফিনেশন আছে যে আমি যদি নেতা হই বা লিডার হই তাহলে আমাকে ঠিকমতো কাজ আমি করে দেখাবো, তাই করতে হবে। সেই অভাবটাও হয়েছে এবং সে বারবার সুপ্রিম কোর্ট সেই কথা বলছেন। নেক্সট, আপনি যে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলেন সেটা সুখেন্দু শেখর রায় বলেছিলেন এবং সেটা তো সেই দলের বলেছেন। এখন বিজেপিরও একজন পুরুলিয়ার বিজেপি সাংসদ, তার নাম হলো জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ জড়িত পুলিশ অফিসারদেরকে গ্রেফতার এবং তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে বিনীত গোয়েলের ভূমিকাও সন্দেহজনক এবং তার সঙ্গে ইন্দিরা মুখোপাধ্যায়ের, এবং প্রথম থেকেই তো দেখুন এই প্রসঙ্গে বলি যে এই মৃতের মা বাবা মৃতের মা বাবা তারা কিন্তু সে এমনভাবে প্রশ্ন করেছে দুদিন আগে মা বাবার প্রশ্ন, সেখানে বলছে যে এই যে অফিসাররা তার বাড়িতে এসেছিল বা যে সমস্ত তারা প্রেস কনফারেন্স বলে একদম মিথ্যা কথা বলছে। তো অফিসাররা যদি মিথ্যা কথা বলে, এবার বলছে কি কোন সময় দেখুন একজন অফিসার গিয়েছে ডিসি নর্থ বলে, মেয়ের দেহ ঘরে শোয়ানো, সেখানে ডিসি নর্থ টাকা দিতে চায়, তার উত্তর দেই ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যা কথা বলছেন, তাহলে তো আসামি হয়ে যাবে। অতএব যে দাবি এই যে পুরুলিয়ার যিনি যে দাবি করেছেন উনি সঙ্গত দাবি করেছেন যে যেভাবে এবং যে সমস্ত, দেখুন আর একটা প্রশ্ন, প্রথম দিনেই তো হিয়ারিং যখন প্রথম হয় তো সেই দিনই তো সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য কাঠগড়ায় রাজ্য, এর থেকে আর কি বলা, তারা কি বলবে? কাঠগড়ায় পড়ে আছে, তা কাঠগড়ায় যাকে তো সে তো একদম অ্যারেস্ট করার পরে সব কিছু করে ট্রায়াল হয় তখন কাঠগড়ায় যায়। এখানে তারা বলছে কি কাঠগড়ায়, তো এদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দেয়ারফোর ওই যে লোকটা বলছে এরা কিন্তু এটাও ঠিক, কেন এইখানে যদি দেখা যায় যে তারা এই যে তদন্তটা যেভাবে হওয়া দরকার এখান থেকে মানে এভিডেন্স নষ্ট করেছে এবং আরও এভিডেন্স ঠিকমতো তারা ইচ্ছা করে ফেলে দিয়েছে, তাহলে কিন্তু সেও আসামি হয়ে যাবে সম্পূর্ণ হবে যারা এই কাজটা করেছে এবং তাদের শাস্তি একই রকম হবে। স্যার, আরজিকর হাসপাতালের মানে এমার্জেন্সি বিভাগের 4 তলায় যে সংস্কারের কাজ শুরু হয়েছিল তা নিয়ে তো বিতর্ক দানা বেঁধেইছে, কারণ আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে যা জানি যে যেখানটায় মানে প্লেস অফ অকারেন্স বা ক্রাইম সিন যেটাকে বলা হয় সেখানে মানে কোনো কাজ করা তো দূরস্থান, মানুষকে পর্যন্ত যেতে দেওয়া হয়, সাধারণ মানুষকে পর্যন্ত যেতে দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তার নির্দেশেই পিডব্লিউডি থেকে তার ঠিক পাশের যে এরিয়াটা সেটা ভাঙচুর করা শুরু হয়েছিল এবং ছাত্ররা ওখানে যে ছাত্ররা বিক্ষোভ শুরু করেছিল তাদের চাপে পড়ে শেষ পর্যন্ত সেই ভাঙচুরটা মাঝপথে আটকে যায়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু মানে সবার মধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এবং সন্দীপ ঘোষের স্বাক্ষর করা সেই লেটারও পর্যন্ত এখন পাওয়া গেছে। সন্দীপের মাথার উপর এমন কার হাত থাকতে পারে যে তিনি এত বড়, দেখুন এইটা প্রশ্ন হচ্ছে যে এত বড় তার সাহস যে একটা দিন আগে এই ঘটনা ঘটেছে, তার পরের দিনে এই কাজ সে করেছে, তারপর 2-3 দিন পরে ভাঙচুর হয়েছে। অতএব সে যে লাগামহীন, সে যে অনেক কিছু করেছে এবং এটাই সরকারের হাত তার মাথার উপরে আছে, সেই জন্য এইগুলো সব করতে পেরেছে, এগুলো সব বেরোবে। স্যার, যে সিবিআই এর কাছে যে সিজার লিস্ট রয়েছে সেই সিজার লিস্টে রয়েছে একটি ইয়ারফোন, লুমার একটা ইয়ারফোন, যেটা নাকি ম্যাট্রেসের নিচে ছিল এবং সেই ম্যাট্রেসের ওপরে ছিল আমাদের তিলোত্তমার দেহ, ডেড বডি। এবং সেখানে চিকিৎসকরা মানে যে সমস্ত ওর সহকর্মী চিকিৎসকরা ছিল বা যারা আন্দোলনকারী চিকিৎসক তাদের দাবি যে ম্যাট্রেসের চাদর তো গোজা অবস্থাতেই দেখা গিয়েছে, ইয়ারফোন যদি নিচে চলে যায় তাহলে তো চাদরেরও ওলটপালট হয়ে থাকার কথা। তখন মৃতার বাবা প্রশ্ন করছেন তাহলে কি সমস্তটাই একেবারে সাজিয়ে মানে চোখের সামনে আনা হয়েছে, ঘটনাটা আসলে অন্য কোথাও ঘটেছে? দেখুন, এক তো যেভাবে ছবিতে যা আমরা পেয়েছি
আমি তো আর আপনিও কেউ বলতে পারবে না যে সিবিআই কিভাবে মানে তারা কিভাবে মানে এটাকে সাজিয়েছে, কিন্তু যেভাবে ডেড বডি পাওয়া গিয়েছে যে কোনো মানুষের মানে সাধারণ মানুষও বলবে এটা সাজানো হয়েছে। তা না হলে সে একজন মানুষ মারা গেছে, তার নিজের মুখে হাত দিয়ে এখানে সে রয়েছে, তারপরে তার যেভাবে জামাকাপড় ইত্যাদি যে অবস্থায় পড়ে রয়েছে, এইখানে একটা বড় প্রশ্ন। তার মানে কি? ওই কথাই তো তুষার মেহতা বলছে যে সিন অফ ক্রাইম। আর একটা কথা বলি, পাল্টাতে হবে না, আমি বলি কি যে সিন অফ ক্রাইম যে তদন্ত যখন হয়, দেখুন একটা হচ্ছে সিন অফ ক্রাইম, এটা খুব ইম্পর্ট্যান্ট, আর একটা হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট, তো আর একটা হচ্ছে এই যে সিন অফ ক্রাইম পোস্টমর্টম রিপোর্ট, এই দুটো জিনিস এইটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমি অন্য জিনিসের মধ্যে পোস্টমর্টম রিপোর্টের মধ্যে যাচ্ছি না, আমি খালি সিন অফ ক্রাইমের কথা। সিন অফ ক্রাইম যদি আপনি পার্টিকুলারলি মার্ডার কেসে বা এই ধরনের কেসেস যদি হয়, সিন অফ ক্রাইম যদি আপনাকে সন্দেহ হয়ে যায় বা ডিস্টার্ব করে দেন, যেটা হচ্ছে, তাহলে কিন্তু তদন্তের খুব ক্ষতি হবে, অনেকটাই ক্ষতি হবে। নেক্সট স্যার, আপনি যখন এই প্রশ্নটা করলেন যে সিন অফ ক্রাইম এবং পোস্টমর্টেম রিপোর্ট এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, সেখানে আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে চলে আসে যে সিন অফ ক্রাইমে যে টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে বা অনেকাংশে ক্ষতি করাই হয়েছে, সেটা কিন্তু সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে আদালতে। এটা জানানো হয়েছে যে অনেক টেম্পারিং হয়েছে, এবং তার সঙ্গে যেটা আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্টটা যে সত্যি কিনা সেটাকে দেখবার জন্য দ্বিতীয়বার যে সেই বডিটা নিয়ে আরেকবার পোস্টমর্টেম করা সম্ভব তাও আর নয়, কারণ সেই বডিটাকে খুব তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে পোস্টমর্টেম যিনি করেছিলেন, সেই ফরেন্সিক মেডিসিনের যিনি ডক্টর, সেই দেবাশিস সোম, তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, মৃত্যুশয্যায় শায়িত। এবং টালা থানা, তার যে টালা থানাতে প্রথমবার অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই টালা থানার ওসিও তিনি খুব অসুস্থ নাকি, এবং চিকিৎসকেরা জানিয়েছেন কোনো উদ্বেগ থেকে বুকে যন্ত্রণা হলেও হতে পারে, এবং তাকে কাউন্সিলিং এর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। না, ও তো এখানে তো এই প্রায় 10-15 বছর ধরে তো দেখছি, যখনই কিছু পলিটিশিয়ান বা অমুক তমুক কিছু হলেই তখন তারা সঙ্গে সঙ্গে চলে যায়, উডবান ওয়ার্ডে পাওয়া যায়। তো ওটা নিয়ে তো সবাই জানে, ওটা এখন মানে শাক মাছ হয়ে গেছে এখন। বাট আমি তবু বলি কি, যদি সত্যিকারে তার অসুখ হয়ে থাকে, তার চিকিৎসা হওয়া দরকার, তো সেই আসামি হোক আর ভালো হোক আর মন্দ হোক। কিন্তু মুশকিল হচ্ছে যে যা এখানকার পরম্পরা হয়ে গেছে, যে যখনই আপনাকে অ্যারেস্ট করা হবে তখনই আপনি অসুখ হয়ে গেল, আর যখনই বেল হয়ে গেল ত্রাং করে লাভ দিয়ে এসে আপনি রাস্তায় করলেন, মানে পার্টিকুলারলি পলিটিশিয়ানরা। তারপরে আমি বলি, শুনুন, এইখানে আরেকটা কথা আসি, যে ওইখানে প্রথমে বলেছিলাম যে সিন অফ ক্রাইম, তারপর হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট। এই ইনকোয়েস্ট রিপোর্ট নিয়ে বেশি কিন্তু কথাবার্তা হচ্ছে না, কিন্তু ইনকোয়েস্ট রিপোর্টটা কে করে? ওই থানেদার বা একজন এএসআই, সে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে ওইখানে, কিন্তু সে যা প্রথম লোক হবে, সে হচ্ছে প্রথম লোক, সেটাকে তার ম্যানুয়াল আছে, তার সব কিছু, মানে তার বডিতে কি আছে না আছে, কী অবস্থায় পাওয়া গিয়েছিল না গিয়েছিল, সব কিছু কিন্তু সে ওখানে লেখে, এবং সেই লেখে নিয়েই সেই যাবে হচ্ছে, সেই পাঠাবে ডেড বডিটা পোস্টমর্টমের জন্য, এবং লেখা থাকে যে কোন সময় পোস্টমর্টম তারা ওখান থেকে মানে ডেড বডি নিয়ে আসছে, এইখানে আমরা কখন রিসিভ করলাম এবং কে দিল, এটা থাকে। মানে মিডিয়াতে তো এই পোস্টমর্টম রিপোর্ট তো সবাই ঘুরছে সবার হাতে, কিন্তু এটা কিন্তু কোথাও ঘুরছে না, এইটা একটু জানা দরকার। আর একটা বলি, আমি বিশেষ করে যারা আমরা আন্দোলন করছি তাদেরকে আমি বলতে চাই, আপনারা দেখুন, ইংরেজরা একটা কথা বলে, দ্যার ইজ অলওয়েজ এ ওয়ে আউট। তো যিনি এই পোস্টমর্টমটা করেছেন তিনি কিন্তু একজন না, একজনের নাম পাচ্ছি প্রফেসর ডক্টর অপূর্ব বিশ্বাস, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টেকনোলজি, টক্সিকোলজি, ওই আরজিকর মেডিকেল কলেজ। আর একজন ডক্টর রীনা দাস,
অ্যাসোসিয়েট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন টক্সিকোলজি ওই কলেজের, মলি ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এরাই কিন্তু প্রাইমারিলি তারা করেছে। আর একটা কথা আছে যে এইখানে আমি ভালো করে বারবার পড়ে দেখছি কি যে তারা বলছে যে অনেকগুলো ইনজুরি হয়েছে, হাত পা অমুক তমুক, বুকে টুকে, পায়ে পায়ে হাতে, থাইতে, এমনকি পায়ের উপরে, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। এক, দুই হচ্ছে কিভাবে সে মরেছে। ডেথ ওয়াজ ডিউ টু ইফেক্টস অফ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। আমি কালকে না পরশুদিন যেন একজনের চ্যানেলে আমি বলেছি এই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন মানে কি, এটা কোনো কাপড় দিয়ে বা কোনো লোহার জিনিস দিয়ে তা করে নাই, ম্যানুয়াল হাত দিয়ে। তো হাত দিয়ে যদি স্ট্র্যাঙ্গুলেশন করতে হয় মানে গলা টিপতে হয়, তাহলে এই দুই আঙুলের দরকার, দুই হাতের দরকার, তাই তো? তা নাহলে তো করা যাবে না। একজন লোককে এইভাবে চেপে তো সে তো মরবে না। তাহলে সেটা করেছে। আর তার সঙ্গে বলছে অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং। স্মদারিং মানে হচ্ছে নাক এবং মুখ বন্ধ করে দেওয়া। সেখানে করতে গেলেও আর একটা লোকের দরকার, দুইজন। আর যখন এটা করতে যাবে যে ভিকটিম, সে হাত পা নড়া করবে, তো হাতও ধরতে হবে আর একজনাকে এবং পাও ধরতে হবে। এবং আমি এখনও এখানে বলছি, আপনাদের চ্যানেলেও বলছি, যে এই মৃত্যুটা কমপক্ষে 4 জন লোক একে মেরেছে এবং খুব কষ্ট দিয়েছে। সেই কীরকম কষ্ট দিয়েছে যে দেয়ার ইজ মেডিকেল এভিডেন্স অফ ফোর্সফুল পেনিট্রেশন, ইনসারশন ইন আর জেনিটালিয়া, পসিবলি অফ সেক্সুয়াল অ্যাসল্ট। যে তার যৌনাঙ্গের মধ্যে কোনো জিনিস জোর করে ভেতরে ঢোকানো হয়েছে এবং তাকে বলা হয় সেক্সুয়াল অ্যাসল্ট। তো এত বড় মানে তাকে মরে তার কষ্ট করে সে মরেছে, মানে অসম্ভব কষ্ট যন্ত্রণা পেয়েছে। অতএব আমরা যেটুকুন আমরা পেয়েছি, মানে আমি বলছি না যে আমি এটাও বলি কি যে যেভাবে হয়েছে আরও ভালো করে হতো, ঠিকমতো মানে পোস্টমর্টম হয়নি, কিন্তু আমি সেইটা নিয়ে যদি বসে থাকি তো আমার কোনো কাজ হচ্ছে না। মানে যিনি ইনভেস্টিগেশন করবে, আমি যেটুকুন পেয়েছি তাতে কিন্তু আই মে বি রং, মানে আমি হয়তো যেটা বলছি, কেন আমি তো আর নিজে ইনভেস্টিগেশন করছি না, আমি তো সেই ডেড বডি দেখি নাই। কিন্তু আপনিও এখন কি করবেন, আপনি না দেখলেও তাই এটা পড়তে হবে। আর যিনি ইনভেস্টিগেশন করছেন তিনিও আমার থেকে বেশি কিছু তারও নলেজ নাই। তাহলে এইটা পড়লেই বোঝা যাচ্ছে কি যে সে কীভাবে মরেছে, কিভাবে তাকে মারা হয়েছে। এবং এই মারটা এবং এখন ওর বাবা এবং মায়েরা কি বলছে যে ওইখানকার লোকেরাই করেছে, বাইরের থেকে একদম 4 জন যদি লোক ওখান থেকে এরকম মারতে আসে, তাহলে অন্তত সেই যে চটিওয়ালা কে বলে কনস্টেবল থাকুক আর যা থাকুক, মানে হয়তো লুঙ্গি পরে বসে আছে, তাহলেও তো সে 4-5 জন লোক যাচ্ছে এরকম রাত 3টে-4টের সময়, তো সেইটুকুন তো ঠেকাবে সে। এটা হতে পারে না বাইরের থেকে এসে 4 জন লোক বাইরের থেকে এসে এই কাজটা করে চলে গেল, তা তো হয় না। ওইখানকার লোকেরাই করেছে এবং তাকে চক্রান্ত করে প্ল্যান করে মারা হয়েছে। এবং এখন যা দেখা যাচ্ছে কি যে ওখানে দুর্নীতির একেবারে আড্ডা, দুর্নীতির পীঠস্থান, এবং সে হয়তো দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। আর আমি তো জীবনের অনেকটাই এই দুর্নীতি দমনের তদন্ত করেছি। দুর্নীতির বিরুদ্ধে যে দাঁড়াবে তার জীবন যে কোনো সময় তাকে, যারা দুর্নীতিপরায়ণ লোক তারা কিন্তু টার্গেট করে রাখে। আমি একবার কোথাও যেন যে বলেছিলাম যে আমি মরার পরে, মানে এই প্রশ্নটা উঠেছিল একবার, যে আপনি কি মনে করেন আপনি যে কোনো সময় মরবেন? আলাম যে মরার পরেও যে আমার যখন পোড়ানো হবে দেখা যাওয়া যে ঠিকমতো মরেছে কিনা, তখনও টেস্ট হবে। তার মানে আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লেগে থাকেন তাহলে বিপদ আপনার যে কোনো সময় হতে পারে। অর্থাৎ ওখানে যখন দুর্নীতি ভর্তি, এবং বাবা মাও তাই বলছে, আমি আই এম ইনক্লাইন্ড, মানে আমারও বারবার করে তো আমি এটা দেখছি, একবার এদিকে নড়ছি একবার ওদিকে নড়ছি, যে কীভাবে কেন তাকে মারা হলো। নিশ্চয়ই ও
প্রতিবাদ করেছে, তার জন্য ওকে খুন করা হয়েছে। স্যার, তিলোত্তমার বাবা কিন্তু বেশ বিস্ফোরক অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলছেন যে মৃত্যুর রাতে, মানে মেয়ের মৃত্যুর রাতে তার মেয়ে অন্য ঘরে তার বডি পড়ে রয়েছে এবং পুলিশ তাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিল। হ্যাঁ, তো বলেছেন উনি তো নিজেই এই, এবং সে তো প্রিন্ট মিডিয়াতে সেটা বেরিয়েছে ওনার কথা। হ্যাঁ, কিন্তু পুলিশ এই বিষয়টাকে অস্বীকার করছে এবং তার সঙ্গে এই বিষয়টা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করে দেখানো হয়েছে যে তারা তারা বলছেন যে না, পুলিশ আমাদেরকে কোনো টাকা অফার করেনি, অস্বীকার করছি না। সে তো তার বাবাও তার উত্তর দিয়ে দিয়েছে। ওই ভিডিওটা তো বাবা অস্বীকার করে নাই, তারা বলছে আমাকে জোর করে করিয়েছে, চাপ দিয়ে দেওয়া হয়েছে, চাপ দিয়ে এটা করা হয়েছে। আর বলা হয়েছে যে আমাদেরকে টাকা নেওয়ার জন্য বলেছে অমুক, এবং কে টাকা নেওয়ার জন্য বলেছে তাও তাঁরা বলেছেন। কে টাকা নিয়েছে তাও তাঁরা বলেছেন। অতএব তাহলে কি দাঁড়াবে, তার কথা মানতে হবে। তাহলে কি হচ্ছে যে 21 তো হয়ে যাচ্ছে, মানে 21 হয়ে যাচ্ছে, তো কিছু করার নাই। অতএব এই যে কালকে তারা তো বলে দিয়েছে, সে মানে মা বাবা, যে মেয়ের দেহ ঘরে শোয়ানো, যেটা আপনি বলছিলেন, সেখানে ডিসি নর্থ পাক্কা একদম নাম করে ডিসি নর্থ টাকা দিতে চায়। তার উত্তর সে দিয়েছে। ডিসি সেন্ট্রাল বারবার মিথ্যা কথা বলছেন কেন? এইবার সিবিআই কি করবে? তিনি তো কমপ্লেনেন্ট, তার বাবা মা মারা গেছে, তাদেরকে দিয়ে এফআইআর করা হয়েছে। তারা যখন বলছে আমাকে এইভাবে টাকা সাদা হয়েছিল, তো তাহলে তো তাদেরকে তো ডাকতে হবে, এবং যেভাবে কেসটা, তাকে আর একটা কথা, এই সুপ্রিম কোর্ট 3-4 বার বলেছেন যে প্রথম বললে কি শরীর খারাপ, তারপরে বললে কি যে সে আত্মহত্যা করেছে, মিথ্যা কথা বলেছো। এবং সেই কথাই বলছেন সুপ্রিম কোর্ট, যে তুমি, মানে এই সন্দীপের কথা, যে তুমি কেন বললে সে আত্মহত্যা করেছে, তাহলে মিথ্যা কথা বলেছো তুমি। তো যারা মিথ্যা কথা বলছে এবং যারা টাকা সাধছে, বলে দেখলাম যে বাড়ি ফিরে এসে দেখি 300-400 পুলিশ বাড়ি ঘেরা, এবং তারপরে তাকে জলদিবাজি সেখানে গিয়ে ক্রিমেশন করে দেওয়া। ওরা বলছে আমরা বডিটা রাখতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে রাখতে দেয় নাই। তাহলে এই সমস্ত বাবা মায়ের যে প্রশ্ন, ও প্রশ্ন তো আমাদের সবার, যারা আজকে আমরা রাস্তায় নেমেছি, কথা বলছি, কান্নাকাটি করছি, যা করছি, ওই মা বাবা যে প্রশ্ন করেছে, কেউ মানে সে এই সরকার কি বলুক না বলুক, কেউ পাবলিক বা কোনো একটা লেখার মধ্যে কেউ লিখেছে যে মা বাবা যা লিখেছেন সেটা ঠিক নয়, সেটা যুক্তিসঙ্গত না বা মিথ্যা, বলেছে কি? কেউ বলেনি। তাদের কথা মানতে হবে। স্যার, এটা শেষ প্রশ্ন করছি যে আরজিকর কাণ্ডের তদন্ত ঘিরে, মানে যত বেশি তদন্তের গভীরে সিবিআই অফিসাররা ঢুকছেন, তত বেশি নতুন মানে ক্লু খুঁজে পাচ্ছেন, এবং তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশি ফোন। এবং দেখা যাচ্ছে যে যেদিনকে 9ই আগস্ট সকাল 10টার পর থেকে আরজিকরের বেশ কয়েকজনের কাছে দুবাইয়ের সিম, তারা স্পেসিফিক্যালি বলেছেন এটা দুবাইয়ের সিম, সেখান থেকে বেশ কয়েকটা ফোন আসে, এবং সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজন চিকিৎসকের কাছেও নাকি সেই সিম থেকে বারবার ফোন এসেছে। দেখুন, আমি বলি, এরা এই যে যারা এখানকার দুর্নীতিপরায়ণ লোক, তারা প্রায় অধিকাংশ লোকই টাকা বিদেশে পাঠিয়েছে। অতএব এই যে বিদেশের সাথে, বিশেষ করে দুবাই, তাদের সাথে এদের যোগাযোগ। এবং আর একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে এর তো আন্তর্জাতিক ব্যাপারও এসে যাচ্ছে, তাহলে যে দুবাইকে টেলিফোন করতে হবে কেন? তাহলে ওখানে নিশ্চয় আর একটা লোক আছে। তো এখানে তো আর একটা দিক খুলে গেল, এবং এই ইনভেস্টিগেশন কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। আমাদের ইন্টারপোল আছে, সিবিআই, কিন্তু ইন্ডিয়ান ইন্টারপোল হচ্ছে সিবিআই, ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল
পুলিশ, সেইটা হচ্ছে সিবিআই। তো তারা যে কোনো দেশেরকে লিখতে পারে যে এই এই লোক সম্বন্ধে তোমরা ইন্টারোগেশন করো বা তোমরা তদন্ত করো। অতএব এটাও খুব গুরুত্বপূর্ণ।